আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান দায়িত্বশীল অ্যাডভোকেট শিশির মনির আইন বিষয়ক সম্পাদক অর্থাৎ আবার প্রতিনিধিত্ব করছেন। স্বাধীনতার ৫৬ বছর মধ্যে আজকে একটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, যে ইতিহাসটি বিগত দিনে কখনো কোনো দিন আমরা এরকম ধরনের মানবতা নিয়ে, সভ্যতা নিয়ে, সামাজিকতা নিয়ে এবং দেশের মানব সম্পদ নিয়ে, মানবিক উন্নয়ন নিয়ে, সামাজিক উন্নয়ন নিয়ে এ ধরনের কোনো কর্মকাণ্ড বা এই ধরনের কোনো বাস্তবতা বা কোনো কথা আমরা এখনো পর্যন্ত শুনি নাই। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, সে ভিডিওটির গুরুত্ব এত বেশি যে বাংলাদেশের মানুষ হিসাবে আমি যেন গর্বিত, বাংলাদেশের মানুষ হিসাবে আপনিও যেন গর্বিত হবেন, সেই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করবো আজকে। আপনাদের কাছে সকলের কাছে বিনীত অনুরোধ করছি, আজকের পুরো ভিডিওটি দেখবেন। আমি আজকের ভিডিওটি এই জন্য বলছি, মানুষ এমপি হয়, মন্ত্রী হয়, নেতা হয়, নেত্রী হয়, সব জায়গা থেকে হয় নিজের স্বার্থ হাসিলের জন্য। কিন্তু এই ধরনের বার্তা, এই ধরনের কথা, এই ধরনের মুখশ্রিত বাণী আমরা বিগত দিনে শুনেছি কিনা আমার ছোট্ট ব্রেনটে নাই। জাস্ট আপনাদের সামনে আজকে শোনাবো যে কথাগুলো শুনলে আপনি আপনার সমাজ, আপনার পরিবার, আপনার রাষ্ট্র পরিবর্তনের জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি যে অ্যাডভোকেট শিশির মনির তার নির্বাচনী এলাকা দিরাই সাল্লাইতে কী ধরনের কথা বললেন এবং কেন বললেন, এই কথার গুণগত মান কি ওজন, এই কথাগুলোর কি ওয়েট, আপনারা দেখুন আজকে বাস্তবতা মিলে। লোক লাগবে, এটা এই মুরগি, ছাগল, গরু নিয়ে চিন্তা করে এই টাইপের লোকের কাজ এগুলো না। এই টাইপের লোকের কাজ এটা সর্বোচ্চ পাবো সিকাটুকিয়ার বলো পর্যন্ত চুরি না করে এটা ঠেকান। এই চিন্তাটা এটা অতখানি, ও চিন্তাটা কত খান এই সিকাটুকিয়ার বলো বলে লোক যেন ধানটা চুরি করে না নিতে পারে, এটা ঠেকান। তো এটার জন্য আমার দরকার কি? আপনার চেষ্টা করে দেশ দেখলাম, বিদেশ দেখলাম, পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত দেখলাম, নিজের লোকেরা কষ্ট আছে, কাজ করতে বড়টা করতে হবে, তো বড়টা করতে হবে না ছোটটা। এই জন্য আমার মনে হয় আমার দ্বারা ব্যক্তিগত ভাবেই আপনাদের ছোট ছোট বিষয় করা পসিবল। আপনারা মনে করেন এখানে একটা টিউবওয়েল দরকার, তো টিউবওয়েল তো ব্যক্তিগত ভাবেই করা পসিবল, সরকারের কাছে যাওয়ার তো দরকার নেই। আপনারা বলতেছেন যে ওখানে কালভার্ট আছে, এই মাটি নাই, ওই পাশে মাটি নাই, আমরা যেদিকে মোটরসাইকেল আসছি এই পাশে মাটি নাই, ওই পাশে মাটি নাই, কালভার্ট এরকম হয়ে আছে না? তো এটা আর কয় টাকার মাটি লাগবে? যে কয় টাকার মাটি লাগবে, মাটি আপনাদেরকে অল্প কয় টাকা দিলে কালকে নিজেরা মাটি কেটে বলে দিবে, শেষ। কাজ শেষ, কর্ম শেষ, জীবনযাত্রার মান উন্নয়ন হলেও এই ছেলেরা বেকার না? বৈশাখী উঠলে পরে কি করবে? জ্যৈষ্ঠ মাসে এদের কাজ কি? আষাঢ় মাসে কি করে? আর কোনো কাজ আছে? শুধুই লুড্ডু খেলে। এবং আমি 100% শিওর ঘরের ভিতরে লুড্ডু খেলা নিয়ে মারামারিও করে না, কামটা কি তার? অথচ এই ছেলেটাকে, এই যে সরাসরি সাদা গেঞ্জি পরার দাঁড়াইছে, তোমার নাম কি? হ্যাঁ, এই বয়স কত? 28। লেখাপড়া করছো? লেখাপড়া দেখতে শুনতে কেউ আর্মির মতো মনে হয় না? দেখলে মনে হয় যেন আর্মির একটা সদস্য। একটা শহরে থাকা ছেলেরে এরকম বডি ফিটনেস শহরে থাকে, এরকম একটা লোক খুঁজে পাবেন এরকম বডি ফিটনেস আছে। তো এর ভালো করে প্রশিক্ষণ দিয়ে পাঠিয়ে দেন, এ দেখবেন একটা ড্রাইভিং শিখান, ঢাকা নিয়ে ট্রেনিং শিখান, ড্রাইভিং পরে প্রাইভেট কার চালাইতে পারে, মিডল ইস্টে পাঠান, 1.5 লক্ষ টাকা মাসে স্যালারি পাবে। কিন্তু আমরা তো বুঝতে পারি না এই ছেলের ভিতরে কি ক্ষমতা আছে, কি শক্তি আছে তার। আমরা এটা এইদিকে নজর দিই না। আমরা মনে করি একটা ছেলে যে কত বড় শক্তি হইতে পারে, যার শারীরিক শক্তি আছে, মানসিক শক্তি আছে। দুনিয়াতে আপনারা জানেন পৃথিবীর 7টা দেশ, উন্নত 7টা দেশ আছে এখন, সুইডেন, ফিনল্যান্ড, স্কটল্যান্ড, এদের জনসংখ্যা আস্তে আস্তে কমে যেতেছে। কেন কমে যেতেছে? ওইদিকে কেউ বাচ্চার জন্ম দিতে চায় না, আর আমাদের গ্রামে একবারে 8-10 জন বাচ্চারা জন্ম হয় না? হয়। তো ওরা কেন বাচ্চা নিতে চায় না? কারণ ওরা বাচ্চাটাকে, হাজবেন্ডও কাজ করে, ওয়াইফও কাজ করে, দুইজনে অফিসে চলে যায়, বাচ্চা একটা বড় ধরনের বোঝায় রাখবে কই? কই থেকে যাবে? এদের চলে যায় অফিসে, ও চলে যাবে, এটা থাকবে কই? এইটার জন্য বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান হয়েছে। স্কুলে চলে গেলে দুইজন দুই দিকে চলে গেলে বাচ্চাকে 8 ঘন্টার জন্য এক জায়গায় রেখে যায়, এরও কাজ শেষ, এরও কাজ শেষ, আসার সময় বাচ্চাটা তুলে নিই। এরকম যদি 4টা বাচ্চা হয়তো আর চলবে কি করে? চলবে? আর মানিকদা, আটগাঁও, নিজগাঁও, সামারসর, বরগাঁও, এক গড়ে বছরে বছরে 1-2 জন্ম নিতেছে না? ওই সমস্ত দেশে, কেন কথাটা বলছি, ওই সমস্ত দেশে জনসংখ্যা এমন পর্যায়ে চলে গেছে, অ্যালার্মিং পর্যায়ে, মানুষ যেন সন্তান নেয়, এই জন্য সন্তান নিলে সরকারের পক্ষ থেকে বাড়তি টাকা দেওয়া হয়। আর আমাদের এখানে সন্তান যেন না নেয়, এই জন্য ফ্যামিলি প্ল্যানিং করা হয়। দেখেছেন না? এই ছেলেটাকে উপযুক্ত করেন, ওখানে পাঠিয়ে দিন, গিয়ে দেখবেন যেখানে অভাব সেখানে এই লোকটা কত গুরুত্বপূর্ণ। ওই দেশটা সে সামলাবে, ওই জায়গাটা সে সামলাবে। এই বুদ্ধি শুদ্ধি যদি না থাকে, তাহলে শুধুমাত্র গোয়ার গোবিন্দ আচরণ করে জনগণের ভাগ্যের পরিবর্তন করা যাবে না। কি করে করবেন?
গোয়ার গোবিন্দ বক্তৃতা দিলে চেঞ্জ হয়ে যাবে মানুষের? বুদ্ধি শুদ্ধি থাকতে হবে। তো কিভাবে মানুষকে উপরে তোলা যায় এই চিন্তা ভাবনা করার লোক লাগবে, তবেই না আমি দেখতে পাবো যে আমাদের ঘরে ঘরে পরিবর্তন হয়েছে, ঘরে ঘরে। একে হিন্দু, কে মুসলমান, কে ভালো, কে খারাপ, কে ধনী, কে গরিব, কে আমার ভোট দিয়েছে, কে আমার ভোট দেয় নাই, এগুলো কি? যে পারে ভোট দেবে, যে পারে ভোট দেয় দিবে না। কিন্তু যিনি ইলেক্টেড হবেন, যিনি কাজ করতে পারবেন, যার দ্বারা এই কাজ পসিবল, তার তো সকল জনগণই তো তাদের। এই যে 5 লক্ষ লোক দিরাই আসাল্লাহ একজনকে ভোট দিয়ে পাশ করাইতে গেলে কয় লাখ ভোট দিবে? 1 লাখ ভোট দিবে, 1.5 লাখ ভোট দিবে, 2 লাখ ভোট দিবে, বাকি 3 লাখ, বাকি 3 লাখ তো আরো 3 জনকে ভোট দিবে, ভাগ করে ভোট দিবে। কিন্তু কেউ যদি ইলেক্টেড হয়ে যায়, নির্বাচিত হয়ে যায়, তখন তার বলতে পারবে না আমি 2 লাখের এমপি, কিন্তু 5 লাখের এমপি। 5 লাখের এমপি না। তখন যদি আপনি আবার উল্টাপাল্টা করেন, কে কোন গ্রামে ভোট দিছে এতে দিবেন না, কোন গ্রামে ভোট দেয় নাই এখান থেকে দিবেন, কোন গ্রামকে বলবেন কাফের হয়ে গেছে, কোন গ্রামকে বলবেন এটা ওইরকম হয়ে গেছে। তাহলে কি আর রাজনৈতিক নেতার প্রতি মানুষের সম্মান থাকবে? মোটেও থাকবে না। ফলে আমি শেষ করে দিচ্ছি, কথা অনেক লম্বা কথা হয়ে গেছে। এতটুকু বলছি, আপনাদের মধ্যে যে ক্ষোভ জন্ম নিছে, না পাওয়ার বেদনা, অসন্তুষ্টি, আমি মনে করি এই ক্ষোভটা সঠিক, থাকতেই হবে। এর পিছনে মূল দায়ী হলো রাজনীতিবিদদের অতি কথন, মিথ্যা বলা, অযথা আশ্বাস দেওয়া, মানুষকে যা পারবে না তাও স্বপ্ন দেখানো। এই কারণে আস্তে আস্তে এই ক্ষোভের জন্ম হয়েছে। এই ক্ষোভটা মোকাবেলা করার জন্য আমাদের সকলের ইউনাইটেড হয়ে বড় ধরনের চিন্তা ভাবনা যদি করা যেত, তাহলে এই ক্ষোভটা বড় একটা কাজের মাধ্যমে দেখবেন যে ঘরে ঘরে নিষ্পত্তি হয়ে যেত। শুধু একটা কাজ করেন, দেখেন ক্ষোভ একটাও থাকবে না। আমি একেবারে 100% সিওরিটিতে বলতেছি। আর যদি আগামী 6 মাসে, 1 বছরে বা নতুন সরকার আসার পরে 100 জন মানিকদারি মাথা থেকে ওই মাথা সিলেক্ট করে মিডল লিস্টে পাঠিয়ে দেন, এরপরে দেখবেন ক্ষোভ আর থাকবে? আমার তো মনে হয় কারো মাথায় কোনো ক্ষোভ থাকবে না। কারণ যে পরিমাণ অর্থের সংগতির জন্য ক্ষোভটা তৈরি হয়েছে, এই অর্থের সংগতি প্রতিটা ঘরে ঘরে প্রত্যেক মানুষকে যোগান দেওয়ার সামর্থ্য হয়ে যাবে। তখন আর এই ধরনের কথাও থাকবে না, এই বাড়ির সামনে এই ধরনের লেট্রিন আর থাকবে না, অটো সলভ হয়ে যাবে। ফলে মূল বিষয়বস্তু হওয়া উচিত, মূল বিষয়বস্তু হওয়া উচিত এই যে ছেলেপেলেগুলো দাঁড়ায় আছে, এদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। তবেই দেখবেন আমার আপনার ক্ষোভ আর কিছুই থাকবে না। এই যারা হাফেজ হয়ে আসছে, এরকম 4-5 জন নামাজ পড়ছে না এখানে, এরা হাফেজ হয়ে আসছে, এরা বাইরে গিয়ে হাফেজ হয়েছে, বিভিন্ন মসজিদে তারাবির নামাজ পড়ে আসছে, এখন আবার চলে যাবে এখানে আসছে বেড়াইতে। এরা কি নিজের আয় ইনকামের ব্যবস্থা নিজে করে নেবে না? আমার আপনার উপর নির্ভরশীল হবে? চাইবে? চাইবে না। তো যে বিদেশে চলে যাবে, যে কাজ করতে পারবে, সেই লোক প্রয়োজন। আমার বিবেচনায় আমি মনে মনে হিসাব করে দেখছি 45,000 লোক দিরাই সাল্লাহ মিলে 45,000 যুবক সমাজকে যদি এইভাবে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন জায়গায় কর্মে যুক্ত করে দেওয়া যেত, তাহলে এই দিরাই সাল্লাহর ঘরে ঘরে ভাগ্যের পরিবর্তন হয়ে যেত। যদি এগুলা করা না যায়, সামান্য একটা রাস্তা বালু এগুলা করে কি করবো বলেন? আমার কি দরকার? মশা মারতে কামান লাগানোর কোনো প্রয়োজন নাই তো। মারতে চাই মশা, কামান হলে লাভ হবে কি? যতই কামানের গুলি মারেন না কেন, মশা তো আর মরবে না। মশা তো ছোট জিনিস, মশা মারতে তো 2 হাতই যথেষ্ট। ফলে আমি আপনাদেরকে এই কথা বলে শেষ করে দিচ্ছি। 1 নম্বর কাজ, আমি কোনো রাজনৈতিক বক্তৃতা দিচ্ছি না, আপনাদেরকে দিবও না, এটা আমার কাজও না, আমি এটা ভালোবাসি না। 1 নম্বর কাজ আমি মনে করি রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের জীবনযাত্রার মান আমূল পরিবর্তন করা। এইটার জন্য প্রধানতম কাজ হলো মানুষকে কাজে লাগা। যত মানুষ তত কাজ, যত মানুষ তত কাজ, যত মানুষ তত বেশি প্রশিক্ষণ, যত প্রশিক্ষণ তত বেশি আইন কামের ব্যবস্থা, আইন কামের ব্যবস্থা হলে আর্থসামাজিক পরিবর্তন হবে। 1 2 নম্বর হলো স্বাস্থ্যের পরিবর্তন দরকার। এই যে বললো না, মহিলা প্রসব বেদনায় কাতর, ডাক্তার কোথায় পাবে? কার কাছে যাবে? কোথায় গিয়ে যাবে ডাক্তার দেখাইতে? যদি সিজার করতে হইতো, ওই রাতে যদি সিজার করতে হইতো, মানিকদায় সিজার করা সম্ভব? সামাসরে সম্ভব না। ইভেন দিরাইয়ের হাসপাতালেও সিজার করার অপারেশন করার ব্যবস্থা নাই। তাহলে সিলেট যেতে যেতে রাস্তাতে বাচ্চাই প্রসব হয়ে যাবে, আইদার মা মরে যাবে অথবা বাচ্চা মরে যাবে যায়। এবং এগুলো নিয়ে বড় বড় চিন্তা করা প্রয়োজন। বর্ষা সিজনে আসলে রাস্তাঘাট নাই, এক হাঁটি থেকে আরেক হাঁটিতে যাইতে নৌকা ছাড়া আর কোনো ব্যবস্থা নাই, আছে? তাহলে এগুলো চাইলে কি করা যায়? আমি দক্ষিণবঙ্গে অনেক সফর করেছি, আমি চীনে অনেক সফর করেছি, রাশিয়াতে অনেক সফর করেছি, আমি স্কটল্যান্ডে, ফিনল্যান্ডে অনেক সফর করে দেখছি। ওরা হাওর নদী, আমরা যেমন হাওরের মাঝখান দিয়ে বাদ দিয়ে দেয়, আমরা যেমন নদীর মাঝখান দিয়ে বাদ দিয়ে দেয়, ওরা হাওর নদী পানিকে কোনোভাবেই ডিস্টার্ব করে না। পানিকে পানির মতো রাখে, নদীকে নদীর মতো রাখে, নদীকে খনন করে গভীর করে কইরা উপর দিয়া উড়াল সেতু বানাই দেয়। টাকা বেশি খরচ নাই, বুদ্ধি করতে হবে। ওই টাকা সেমই লাগবে, কিন্তু বুদ্ধির দরকার, জানার দরকার। ফ্লাইওভারের মতো নদীর জায়গায় আছে, উপর দিয়ে বানিয়ে দিছে, বর্ষায় চলতে পারবেন, হেমন্তেও চলতে পারবেন। তো এই ধরনের বড় মাপের কাজ যদি আইডিয়া থাকে, তবেই না আমার দরকার। এই 2 কোটি 4 কোটি টাকা নিয়ে এসে আপনাদের কি, যদি 200 কোটি 400 কোটি 500 কোটি 1000 কোটি টাকার দরকার, আনা দরকার, সরকারের সাথে বার্গেনিং করা দরকার, সরকারকে ধমক দেওয়া দরকার, দিতে হবে, আনতে হবে, করতে হবে, তাহলে না আমার মতো লোকের দরকার। আমাকে দিয়ে যদি আপনি মনে করেন যে 2 কোটি 4 কোটি 10 লাখ 20 লাখ বরাদ্দ চান, তাহলে আমার দরকার কি? অনেকটা মশা মারতে কামানের কোনো দরকার নাই। এবং এই ধরনের দৃষ্টিনন্দন কিছু যদি করতে হয়, তাহলে ইউনাইটেড হওয়া ছাড়া ব্যক্তির ফান্ড দিয়া এত বড় কাজ করা পসিবল না, সম্ভব না কারো পক্ষে। কিন্তু সরকার দেখেন, এটা কয়েকদিন বলছি, ধান বড় হাওরে যে পরিমাণ ধান হয়, কয়েক লক্ষ মন ধান হয় বড় হাওরে। আশেপাশে পেরোয়া এই আস্তাবাস সহ এখানে সব তখন মানিকদের মিলে, সামারসর মিলে কয়েক লক্ষ মন ধান হবে। এই কয়েক লক্ষ মন ধানের মধ্যে আপনি কয় মন ধানের চাল খান? কয় মন? একটা লোক
সারা দিনে আধা কেজি বেশি ধানের চালের ভাত খাইতে পারবে? খুব যদি জাহাঙ্গীরের মতো এরকম খাদক হয় তাহলে না ধরে নিলাম একদিনে এক কেজি চালের ভাত খাই ফেলে। জাহাঙ্গীর কত খাইতে পারে জানি না, তো তা যদি হয় তাহলে একদিনে 1 কেজি চালের ভাত খাওয়া যায় না। মানিকদা গ্রামে ধান উৎপাদন হয় কয় হাজার মন? আনুমানিক 5,000 মন, 7,000 মন। 7,000 মন ধানের ভিতরে কয় মন ধানের ভাত খান? সব 3 হাঁটি মিলে 500 মন, 700 মন, 1,000 মন। 1,000 মন, বাকি 6,000 মন কই যায়? বাকি 6,000 মন বিক্রি করেন। এই যে 6,000 মন ধান বিক্রি করেন, এইটা কে খায়? কেউ না কত খায়, এটা কে খায়? এইটা গিয়ে দেখবেন বাংলাদেশের যে সমস্ত জায়গায় ধান উৎপাদন হয় না, ওই সমস্ত জায়গায় সরকার চাল করিয়া এই ধানকে চাল বানাইয়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাদ্যের চাহিদা মিটায়। তো এই সম্পদটা কার? এই 7,000 মন ধানের মালিককে। তো আপনাদের মধ্যে সাহস করে এরকম লোক থাকা দরকার, বলা দরকার যে যদি রাস্তাঘাট না দাও ধান দিব না, বিক্রি করবো না, চুপ করে বসে থাকবো, ধান খাবো আর বসে থাকবো। তুমি সরকার দেখি দেশ চালাও কি করে? বলতে পারবেন সাহস করে? বুদ্ধি যদি থাকে বলতে পারতেন। বৈশাখ মাসে যে ধান বিক্রি করেন, ধানের মন কত? 800, 1,000, 1,900, গড়ে 800 থেকে 900, ধরে নিলাম 800 থেকে 1,000। অথচ এই ধান যদি আপনি ফাল্গুন মাসে বিক্রি করেন তাহলে 1400, চৈত্র মাসে বিক্রি করলে 1500, 1450, 1500, তাহলে 1 মন ধানে কত টাকা কম পান? 400-500 টাকা। যদি এই দিরাইশাল্লায় বড় বড় গোডাউন গড়ে তোলা যেত, বড় বড় কৃষি খাদ্য গোডাউন, এটা উত্তরবঙ্গে আছে, অভিজ্ঞতা লাগে তো জানতে গেলে, বুঝতে গেলে। উত্তরবঙ্গে আছে এক একটা গোডাউনে 5 লক্ষ মন ধান ধরে, এক একটা গোডাউনে 10,000, 20,000, 40,000 মন ধান। এগুলো ওরা কিনে, সরকার কিনে নিয়ে গুদামজাত করে। কত দামে কিনে? বৈশাখ মাসে 1400 টাকা করে কিনে। দেখেন, বৈশাখ মাসে আপনি যদি 1400 টাকা মন ধান বিক্রি করতে পারতেন তাহলে কি আপনার আর্থিক অবস্থা ভালো হতো না? এই ধান ফাল্গুন মাসে ধান বিক্রি করতে পারে পুরো মানিকদা গ্রামে কয়টা পরিবার পাবে? 1টা, 2টা, 4টে, 5টা, আর তো পাবেন না। এর আগেই এত বেশি প্রয়োজন, বৈশাখ মাসে খোলা থেকেই ধানটা বিক্রি করে দিতে হয়। জ্যৈষ্ঠ মাসে বাড়িতে তুলে কালি আসবেন, পানি টানি আসছে চতুর্দিকে, 1 মাসে ধান বিক্রি করে সব সবার। অথচ এই ধান চাইলে সরকারের সঙ্গে নেগোসিয়েট করলে, সাল্লায় গুদাম বানাইলে, সামারসরে গুদাম বানাইলে, রবিনগরের বাংলা বাজারে গুদাম বানাইলে, আপনার ভাটিপাড়ায় গুদাম বানাইলে, ওইদিকে পূর্ব দিকে গুদাম বানাইলে, সাল্লার উপর দিকে শ্বাসখায়ে গুদাম বানাইলে, সাউদেশ্রীতে গুদাম বানাইলে, এগুলো যদি এখানে সংরক্ষণ করা যেত, কৃষক বৈশাখ মাসেই 1300 থেকে 1400 টাকা মনে ধান বিক্রি করতে পারত। তো কে ভাববে এগুলা? কোথা থেকে ভাববে? যদি এগুলো ভাবা না যায়, শুধুমাত্র 1টা 2টা টিউবওয়েল বসায় জীবনযাত্রার বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। বাকিটা আমরা ব্যক্তিগতভাবে করে দিতে পারবো। তো আমি যে কথাটা হয়েছে, 1টা 2টা কথা হয়েছে ছোটখাটো বিষয়, মাওলানা সাহেব বলেছেন 1টা 2টা কথা, এই যে 1টা 2টা কথা ছোট ছোট কথা বলছেন, ছোট ছোট, এইটা আমি ব্যক্তিগতভাবেই ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটার জন্য সরকার লাগবে না। কিন্তু আমি মনে করি এই ব্যক্তিগতভাবে 1টা 2টা কাজে আপনাদের মোটেও সন্তুষ্ট থাকা উচিত না। আপনাদের চিন্তা ভাবনা করা উচিত কি করে 1400 টাকা মানে ধান বিক্রি করা যায় বৈশাখ মাসে। আপনাদের চিন্তা ভাবনা থাকা উচিত কি করে 200-300 ছেলেদেরকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া যায়। আপনাদের চিন্তা ভাবনা থাকা উচিত কি করে সামারসর থেকে মানিকদা পর্যন্ত উড়াল সেতুর ব্যবস্থা করা যায়। আপনাদের চিন্তা ভাবনা থাকা উচিত যে এখানকার ছাত্রদেরকে কি করে লেখাপড়া করে শহরে পাঠানো যায়। তবেই সামগ্রিকভাবে আমাদের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তনের সূচনা করা সম্ভব। আমি আশা করব আপনাদের আমাদের মূল আলোচনার বিষয় হবে জীবনযাত্রার মান পরিবর্তন করা, 2টা সেক্টর ভোটের নিয়ে আলোচনা না। আমি আশা করব আমাদের আপনাদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হবে বন্ধুত্বের ভিত্তিতে পারস্পরিক আস্থা বিল্ড আপ করা। এটা 2-1টা ভোট আমার দিলেই বা কি হবে, আর আমার 2 সেক্টর না দিলেই বা কি হবে। আর আমি আপনার ভোট নিয়ে লঙ্কায় গিয়ে কি হব? কি হব? লঙ্কায় গিয়ে কি হব? রাবণের সবচেয়ে দৌড় কোথায়? রাবণ শেষ পর্যন্ত লঙ্কা যায়। লঙ্কায় গিয়ে কি হয়? কিছুই। আমি না হয় 5 বছর সংসদে 2টা বক্তৃতা দিব, আপনার কি লাভ হবে? দিলাম বক্তৃতা 2টা, রেডিওতে শুনলেন, টেলিভিশনে দেখাইলো, আরে আমাদের এমপি সাহেব তো আজকে ফাটাই দিছে, এই তো শেষ। তো ফাটাই দেওয়ার পরে আপনার কপাল ফাটলো? কপাল তো ফাটলো না, আমার গলাটা ফাটলো। শেষ পর্যন্ত তার কিছু হলো না। ফলে এই যে বঞ্চনা থেকে মানুষের ক্ষোভ তৈরি হয়, ক্ষোভ থেকে নতুন চিন্তা ভাবনার সূচনা হয়, এই সূচনা থেকে নতুন করে মানুষ ভাবে, নতুন করে বুঝতে শিখে, ভুল থাকলে শুধরায়, ভুল না থাকলে আরো গতি সঞ্চার করে। এটাই মানুষের জীবনযাত্রাটা এরকম। ফলে আমি এরকম লোক না যে আমাদের এখানে যারা অতীতে এমপি ছিলেন, বাবু সুরঞ্জিত সেনগুপ্ত কিংবা জনাব নাসিরউদ্দিন চৌধুরী, কারো ব্যাপারে কটু কথা বলা আমার কাজ না। আমি কোনোদিন এই কাজ করবো না। আমি মনে করি যারা মুরব্বী ছিলেন, যারা সম্মানী ছিলেন, যারা শ্রদ্ধেয় ছিলেন, তারা চেষ্টা করেছেন, যতটুকু পার্সেন্ট করছেন, বাকিটা আমাদের দায়িত্ব, আমরা নিজ দায়িত্বে বাকিটা করে দেওয়ার চেষ্টা করতে হবে। এই ব্যাটারে গালিগালাজ করলে আমার কি ফায়দা হবে? কি লাভ হবে বলেন? সারা রাত ধরে যদি মাইক দেয়া, মসজিদের মাইক দিয়ে গালিগালাজ করে চামড়া তুলে নেই, লাভটা কি? ফায়দা নাই কোনো। ফলে অসম্মান করা যাবে না কাউকে, অশ্রদ্ধা করা যাবে না কাউকে, কিন্তু আমরা ইউনাইটেড হলে পারবো। আমি আপনাদেরকে আশা করব, এই যে হযরত মাওলানারা এখানে আছেন, হাফেজরা এখানে আছেন, আপনারা গ্রামবাসী এখানে আছেন, একটা শক্ত সিদ্ধান্ত নেন যে আমাদের সাপোর্টটা হইতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে সামনে রেখে, যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের সূচনা করা যায়। এইটা হবে। এইটা যদি না হয়, ভাগ্যের পরিবর্তনের সূচনা না করে শুধুমাত্র ছোটখাটো 1টা 2টা পরিবর্তন হলেও এটা আমাদের জনগোষ্ঠীর জীবনে বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। আমি আশা করব আমাদের আপনাদের বন্ধুত্ব হবে বড় চিন্তা,
আমাদের আপনাদের বন্ধুত্ব হবে বিরাট ব্যাপারে। আমাদের আপনাদের বন্ধুত্ব হবে এমন একটা যেটা খুব শক্তিশালী, মজবুত ভিত্তির উপর তখন দাঁড়ানো যাবে যখন আমরা পরস্পরকে আস্থা, বিশ্বাস, ভালোবাসার চরম পরাকাষ্ঠা দেখাতে পারবো। আর যদি তা দেখাইতে না পারি তাহলে ভিত্তি হবে দুর্বল। আর দুর্বল ভিত্তির উপর দাঁড়াইয়া কখনো ঢেউ সমুদ্র পাড়ি দেওয়া যায় না। ঢেউ সমুদ্র পাড়ি দিতে গেলে শক্ত নাবিকের প্রয়োজন হয়। আর এই শক্ত নাবিক একটা জায়গায় একজন দুজন হলে হয় না, হাজার হাজার লোক মিলে যদি প্রচেষ্টা চালায় তাহলে আমার বিশ্বাস, কেন জানি আমার কাছে মনে হয়, কারণ আমি নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার অনেক সফর করেছি, থানায় অন্য কারণে, ভিন্ন কারণে মানুষের কাছে সফর করে দেখছি, বাড়িতে ঘরে এমন কাজ করেছে, রাস্তাঘাট দিয়ে এমন ব্যবস্থা করছে। এবং মিডল ইস্টে গিয়ে যদি দেখেন বাংলাদেশের 20,000 লোক থাকে, 20,000 ভিতরে 10,000ই পাবেন নোয়াখালী, লক্ষ্মীপুর আর চাঁদপুর বাড়ি। তো ওই বেটা এটা পারলে আমি পারি না কেন? ও কি করে ঘরে চলে গেল? আমি পারি না কেন? এই যে পারি না পারাটাই হলো আমাদের দরিদ্রতা, না পারাটাই হলো আমাদের চিন্তার দীনতা, না পারাটাই হলো আমাদের দুর্বলতা, না পারাটাই হলো আমাদের অক্ষমতা, অসামর্থ্য। এইটা ফুলফিল করতে চাইলে, পারলে, আমরা একসাথে কাজ করলে, আমার কাছে মনে হয় 2 দিন আগে আর 2 দিন পরে, 5 বছর আগে আর 5 বছর পরে একসাথে হয়ে ইউনাইটেড হতে পারলে এই ধরনের জীবনযাত্রার মান পরিবর্তন করা যাবে ইনশাআল্লাহ। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা